নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। জীবন ও স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহার হ্রাসের সুপারিশ কার্যকর করতে পারল না কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। স্বাভাবিক কারণেই রেহাই পেল না সাধারণ মানুষ। এই সব বিষয় নিয়ে আরো ব্যাপক আকারে পর্যালোচনার প্রয়োজন বলে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। শুল্ক চাপানোর সময় সরকার যতটা তড়িঘড়ি করেন, জনগণের বোঝা রেহাইয়ের ক্ষেত্রে ঠিক ততটাই বিলম্ব কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজস্থানের জয়সলমেরে জিএসটি পরিষদের ৫৫তম বৈঠকের অপেক্ষায় তাকিয়েছিল গোটা দেশ। জীবন ও স্বাস্থ্য বীমায় প্রিমিয়ামের হার কম করলে সাধারণ মানুষ কোনো সোরা পান কিনা, সেটা নিয়ে আগ্রহ ছিল বিস্তর। দেশের সব মানুষকে বীমার আওতায় নিয়ে আসার কথা দীর্ঘদিন ধরেই বলে আসছে কেন্দ্র, অথচ সেই বীমাতেই যদি সাধারণ মধ্যবিত্তকে ১৮% হারে কর গুনতে হয়, তাহলে স্বাস্থ্য জীবন বীমার প্রতি মানুষের আগ্রহ থাকবে কিভাবে? প্রশ্ন উঠছে তা নিয়েই। আবার এতে করে সরকারের লক্ষ্য পূরণও আদৌ কতটা সম্ভব, প্রশ্ন উঠছে তা নিয়েও। এই সব নিয়ে দীর্ঘদিন ধরেই দেশের আম আদমির মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আপাদমস্তক রাজনীতিতে নিমজ্জিত ব্যবস্থায় কেউই সাহস করে বলতে পারছিলেন না সত্য বিষয়টা। শাসক বিরোধী সবারই যখন এই অস্বস্তি, তখন মুশকিল আসান হয়ে সামনে এলেন কেন্দ্রীয় মন্ত্রিসভারই সদস্য নীতিন গডকরি। গত আগস্ট মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহার করার জন্য আর্জি রেখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। এই আর্জির বাস্তবতা ও প্রাসঙ্গিকতা কেন্দ্রীয় সরকারও অনুধাবন করেছিল, যে কারণে এই বিষয়টি সহ জিএসটি সম্পর্কিত অনেকগুলি অমীমাংসিত প্রশ্নের সমাধানের লক্ষ্যে গড়া হয়েছিল মন্ত্রী গোষ্ঠী। সেই অনুসারে প্রবীণদের স্বাস্থ্য বীমায় জিএসটি শূন্যে নামানোর কথা ছিল। শুধু তাই নয়, সাধারণ ও মধ্যবিত্তের স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা ছাড়াও দেশের শিল্প মহলের বেশ কিছু বিষয় এবারকার জিএসটি পরিষদের ৫৫তম বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় ছিল গোটা দেশ। যেমন বর্তমানে চালু ১৪৮টি পণ্যের জিএসটি বদলের সুপারিশ করা ছিল। বলা হয়েছিল ১৫০০ টাকা পর্যন্ত দামের পোশাকে ৫% জিএসটি, ১০,০০০ টাকার পোশাকে ১৮% জিএসটি এবং তারও বেশি দামের পোশাকে ২৮% জিএসটি ধার্য হবে। সেই সঙ্গে ২০ লিটার জারবন্দি জলে জিএসটি ১৮ থেকে কমিয়ে ৫% করা, খাতা কাগজের উপরে ১২% থেকে কমিয়ে জিএসটি ৫% করার সুপারিশও ছিল। বাড়ি বসে খাবার অর্ডারের জন্য সুইগি, জোম্যাটোর পরিষেবায় জিএসটি ১৮ থেকে নামিয়ে এনে ৫% করার কথাও ছিল। স্বাভাবিক কারণেই জিএসটি কাউন্সিলের জয়সলমেরের বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা দেশ। এমনিতে খাদ্যপণ্য, সবজি থেকে শুরু করে জীবন ধারণের সব ন্যূনতম আবশ্যিক সরঞ্জাম এবং জিনিসপত্রের চড়া দামের কারণে আমজনতা যখন একটু আশার আলোর সন্ধান পেয়েছিলেন এবং মূল্যবৃদ্ধির দাপট থেকে সুরাহার একটু স্বস্তির প্রহর গুনছিলেন, তখনই সদ্য অনুষ্ঠিত হওয়া জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে নেওয়া হল না জিএসটি হ্রাসের কোনো সিদ্ধান্তই। কথা ছিল বেশ কিছু পণ্যে জিএসটির হার কমিয়ে আনার পাশাপাশি এয়ার টারবাইন ফুয়েল বা বিমানের জ্বালানিকে জিএসটি করের আওতায় নিয়ে আসা হবে। এটিএফকে জিএসটির অধীনে সংযোজিত করা হলে বিমানের জ্বালানির লাগামহীন মূল্যের উপরও একটা লাগাম পড়ানো যেত। একই সঙ্গে শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পণ্যের উপর ৩৫% হারে জিএসটি চাপানোরও সুপারিশ ছিল এবারে বৈঠকে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্তের প্রত্যক্ষ ইতিবাচক প্রভাব আম জনতা থেকে শুরু করে শিল্পমহল সবার উপরেই কিছু না কিছু প্রতিফলিত হবে বলে প্রত্যাশা ছিল তথ্যবিজ্ঞ মহলেরও। কিন্তু দিনভর বৈঠক শেষে সব আশায় জল ঢেলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মন্ত্রী গোষ্ঠী গঠিত হয়েছে, তাদেরকে এই নিয়ে আরো ব্যাপক আকারে
ব্যাপারে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাছাড়া বীমা ক্ষেত্রে সংস্থাগুলির কাছ থেকে যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে তার স্পষ্টীকরণ নিয়েও আরো মত বিনিময় দরকার বলে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে আমজনতার উপর কর বা শুল্ক চাপানোর সময় সরকার যতটা তড়িঘড়ি পন্থা অবলম্বন করেন, তেমনি জনগণের বোঝা রেহাইয়ের ক্ষেত্রে ঠিক ততটাই বিলম্বিত পদক্ষেপ বা দীর্ঘসূত্রিতার পরিকল্পনা কেন নিল কেন্দ্রীয় সরকার, প্রশ্ন উঠছে তা নিয়েই। মুখে সরকার যতই নিজেকে জনকল্যাণকামী বলে প্রচারের দাবি করার চেষ্টা করুন না কেন, আমূলতান্ত্রিক জ্ঞানাকল, লাল ফিতের বাঁধন, সর্বোপরি বিলম্বিত পথা কোনোভাবেই জনকল্যাণের সদর্থক ভূমিকা পালন করেন না বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। জনস্বার্থই যদি সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য চিহ্নিত হয়ে থাকে, সেক্ষেত্রে সর্বাগ্রে সাধারণ মানুষকে স্বার্থকে প্রাধান্য দিয়েই নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য থমকে আছে ত্রিপুরার বিভিন্ন প্রকল্প, কিন্তু আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা। মঙ্গলবার হরিয়ানার এসজিটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার হরিয়ানার এসজিটি বিশ্ববিদ্যালয়ে সুশাসনের উপর আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হতে চলেছে ত্রিপুরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে থমকে আছে ত্রিপুরার বেশ কয়েকটি প্রকল্প বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে ত্রিপুরার উন্নয়নকে স্বচক্ষে দেখার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। इस बार बांग्लादेश का सिचुएशन के कारण स्टार्ट नहीं हो पाया। दूसरा रेल लाइन भी, रेलवे ट्रैक भी लग गया अकोड़ा तक, अगरतला से अकोड़ा। अभी इट वाज अबाउट टू बी स्टार्टेड, लेकिन बांग्लादेश का सिचुएशन के कारण ये नहीं हो पाया, लेकिन होगा ये जरूर। और ये होने के बाद साउथ ईस्ट एशिया का ये गेटवे बनने वाला है, इतना मैं कह सकता हूँ। इस बार मुझे भी नहीं मालूम था, मंत्री जी जाके कह रहे कि वहाँ पर भाषण में कह रहे थे कि पूरा नॉर्थ ईस्ट, ये जो लक्ष्मी है, जो हमारा यूपी है, यूपी से 2 गुना बड़ा है। आप सोचिए 2 गुना बड़ा है पूरा नॉर्थ ईस्ट। तो इसलिए कह रहे हैं आने वाले दिन जो जीडीपी की बात कर रहे हैं हम लोग, तो जीडीपी का जो माने वहां से नॉर्थ ईस्ट से ही उसका आने वाला है ऊपर, वहां से स्टार्ट होने वाला है। तो वहां पर पोटेंशियल खाली हमारे माननीय प्रधानमंत्री जी देखे हैं और सोचे भी, और कुदरत ने इतना बढ़िया वहां पर दिया है, ब्लेसिंग किया है, बहुत लोगों को मालूम नहीं है। इतना सारा वहाँ टूरिस्ट स्पॉट से शुरू करके हर चीज वहाँ पर मौजूद है। मैं यहाँ पर जो आप लोग यहाँ मौजूद है, मैं आप लोगों को इन्वाइट करता हूँ, त्रिपुरा में आइए, देखिए त्रिपुरा को। और त्रिपुरा में शांति का वातावरण है, खास करके लॉ एंड ऑर्डर का सिचुएशन आप देखिएगा। ত্রিপুরাতে প্রতিস্থাপিত হয়েছে শান্তি। বর্তমানে বিনিয়োগকারীরা আসছেন রাজ্যে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। आज हम लोग ईज ऑफ डूइंग बिजनेस पे बात करता हूँ, और कोई भी इन्वेस्टर, आजकल इतना इन्वेस्टर त्रिपुरा में आ रहा है। 6 यूनिवर्सिटी प्राइवेट, 6 यूनिवर्सिटी त्रिपुरा में ऑलरेडी हो चुका है। हम लोग का सेंट्रल यूनिवर्सिटी है, 3 मेडिकल कॉलेज है, और एक डेंटल कॉलेज मैं जब आया हूँ वहाँ पर गवर्नमेंट डेंटल कॉलेज भी खुला हूँ। इसके बाद आपका नर्सिंग कॉलेज भी खुल चुका हूँ, वहाँ पर फार्मेसी कॉलेज खुल चुका हूँ, आयुर्वेदिक कॉलेज खोलने का बात चल रहा है, होम्योपैथिक कॉलेज भी खोलने का बात चल रहा है। और कुछ दिन पहले हम लोग यहाँ त्रिपुरा में कभी सोचा भी नहीं था, वहाँ पर किडनी ट्रांसप्लांट 2 पेशेंट का अभी तक हो चुका है, और लीवर ट्रांसप्लांट का भी हम लोग सोच रहे हैं वहाँ त्रिपुरा में करना। सिर्फ ये भी नहीं है, 9 स्पेशलिस्ट सुपर स्पेशलिटी वहाँ पर हम लोग स्वास्थ्य विभाग में हर जगह में, हर डिस्ट्रिक्ट में ट्रॉमा सेंटर हमने खुलाया वहाँ। और जहाँ तक एग्रीकल्चर का बात कीजिए, एजुकेशन का बात कीजिए, स्पोर्ट्स का बात कीजिए, हर जगह में। स्पोर्ट्स में तो हम लोग 7 जगह, सभी ऑलरेडी 7 जगह में हम लोग फुटबॉल जो सिंथेटिक टर्फ फुटबॉल ग्राउंड वहाँ पर बनाया। और मैंने डेवलप किसको कहते हैं, ये हम अभी
प्रधानमंत्री जिस तरह हम लोग को मार्गदर्शन किए इस तरह हम लोग काम कर रहे हैं। और वहाँ का लॉ एंड ऑर्डर सिचुएशन के बारे में मैं बात कर रहा था। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, পর্যটন এবং পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রগুলি নিয়ে এদিন সম্মেলনে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় সরকারের এক্স ইস্ট পলিসির ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তিনি আর বেঁচে নেই, তবে তার সৃষ্টির মধ্যে তিনি বেঁচে থাকবেন চিরকাল। তিনি হলেন ভারতীয় সিনেমার দেখভাল ব্যক্তিত্ব শ্যাম বেনেগাল। শিক্ষাগুরু হিসেবে ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতাদের মাঝে বেঁচে থাকবেন শ্যাম বেনেগাল। 85 বছর বয়সে পরলোক গমন করেছেন ভারতীয় সিনেমার এক দিকপাল ব্যক্তিত্ব শ্যাম বেনেগাল। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে সমান্তরাল ধারার সিনেমার ক্ষেত্রে একটি যুগ সৃষ্টি করেছিলেন শ্যাম বেনেগাল। ভারতীয় সমাজের জটিলতা, বাস্তবতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের গভীর চিত্র তুলে ধরেছিলেন তার চলচ্চিত্রের মাধ্যমে। 1939 সালের 14 ডিসেম্বর হায়দ্রাবাদে জন্ম নেওয়া শ্যাম বেনেগাল চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা থেকে একটি অসাধারণ যাত্রা শুরু করেন। টেলিভিশন এবং তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে 1970-এর দশকে ফিচার ফিল্ম নির্মাণের জগতে প্রবেশ করেন তিনি। 1974 সালে তার প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি অঙ্কুর এক নতুন ধারার সিনেমার সূচনা করে, যেখানে মূল ধারার বলিউডের বানানো চলচ্চিত্রের তুলনায় আত্মপ্রকাশ করে বাস্তবধর্মী এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে। বেনেগালের কিছু অতি জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে নিশান্ত, মন্থন, ভূমিকা এবং কলিযুগ 1981। এসব কাজের প্রতিটিতেই দেখা যায় সমাজের নানান স্তরের মানুষ, তাদের সম্পর্ক এবং দ্বন্দ্বগুলিকে খুবই নিখুঁতভাবে চিত্রিত করছেন শ্যাম বেনেগাল। সমাজের অবহেলিত মানুষের কাহিনীর মধ্যে ভারতীয় সিনেমার একটি নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। তার কাজের জন্য বহু জাতীয় পুরস্কার লাভ করেছেন বেনেগাল, যার মধ্যে রয়েছে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ। তবে তার আসল মূল্যায়ন শুধু পুরস্কারের সীমাবদ্ধ নয়। একজন শিক্ষাগুরুর মতো কাজ করার পাশাপাশি নতুন চলচ্চিত্র বহু নতুন চলচ্চিত্র নির্মাতাদের প্রেরণা এবং ভারতীয় সিনেমার স্বাধীন এবং অর্থপূর্ণ চলচ্চিত্র নির্মাণের জন্য আন্দোলন সৃষ্টি করে গেছেন শ্যাম বেনেগাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফাঁকি দিলে এবার নিজেকেই পড়তে হবে ফাঁকে। বিজ্ঞপ্তি জারি করে অনেকটা এভাবেই নিজের ভোল বদল করলো কেন্দ্রীয় সরকার। 2019 সালে যেখানে পাশ ফেল প্রথা উঠিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, অনেকটা চাপের মুখেই এবার পঞ্চম অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনলো কেন্দ্র। আগামী শিক্ষাবর্ষ থেকে ফের পাশ ফেল প্রথা ফিরছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে। এবার বিজ্ঞপ্তি দিয়েই একথা জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে বিজ্ঞপ্তি অনুসারে ফেল করা পড়ুয়ার কাছে থাকবে সুযোগ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে অকৃতকার্য হওয়া পড়ুয়ার সামনে পরীক্ষায় বসার সুযোগ থাকবে দ্বিতীয়বার। 2 মাসের মধ্যে তার পরীক্ষা নিতে পারবে স্কুল। সেই পরীক্ষায় পাশ না করলে কি হবে ওই পড়ুয়ার ভবিষ্যৎ? কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট, দ্বিতীয়বারও ফেল করলে ওই পড়ুয়াকে উন্নীত করা হবে না পরবর্তী ক্লাসে। তবে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশিকা হলো কোনো পড়ুয়াকে স্কুল থেকে বার করে দেওয়া যাবে না। ফেল করা পড়ুয়াকে বিশেষভাবে সাহায্য করতে হবে শিক্ষকদের। কোথায় খামতি খুঁজে বার করার দায়িত্ব শিক্ষকদেরই। মাত্র 5 বছর আগে দ্বিতীয়বার দিল্লির মসনদে বসে শিক্ষার অধিকার রক্ষার আইনে মোদী সরকারের সিদ্ধান্ত ছিল বুনিয়াদী শিক্ষাকে মজবুত করতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ফেল করানো চলবে না। কিন্তু 5 বছর পরে হঠাৎ ভোল বদল। সেই শিক্ষার অধিকারেই ফের ফিরিয়ে আনা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা। কেন এই ভোল বদল কেন্দ্রের, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। তথ্যবিজ্ঞ মহলের মতে গত 5 বছরে কেন্দ্রের পাশ ফেলের এই সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়েছে দেশের 16টি রাজ্য ও 2টি কেন্দ্র শাসিত অঞ্চল। তবে কেন্দ্রীয় সরকারের এই নীতি কার্যকর করেছিল ত্রিপুরাও। নিয়ম অনুযায়ী কেন্দ্রের এই আইন মানা হবে কি না তা নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্যগুলির উপর। কেন্দ্রের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000টিরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও। পাশ ফেল প্রথা উঠিয়ে দিয়ে এই পদক্ষেপ পড়ুয়াদের শেখার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সাফাই গিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই দ্বিমত পোষণ করে আসছেন শিক্ষাবিদদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে
তুলে দেওয়ার জন্য দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চিঠি এসেছে বলে নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এদিকে বিচার প্রক্রিয়া শুরু করতে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে ভারতকে কূটনৈতিক পত্র লেখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসিনাকে ফেরাতে চেয়ে এর আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রককে চিঠি লিখে আর্জি জানিয়েছিল সে দেশের স্বরাষ্ট্র দফতর। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন সে কথা। এরপরই বাংলাদেশের সরকারের তরফে ভারতে এলো কূটনৈতিক চিঠি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফেরানো যেতে পারে বলে জানান জাহাঙ্গীর আলম। কূটনৈতিক পত্রে হাসিনাকে ফেরত চাওয়ার বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ করা যেতে পারে, কোটা বিরোধী আন্দোলন ক্রমশ সরকার বিরোধী ও ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। হাসিনা সহ আওয়ামী লীগের সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। বিপদ বাড়িয়ে রবিবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোলও। গণহত্যার অপরাধের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হতে হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে বার্তা দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। হাসিনার 15 বছরের শাসনকালে মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধ খতিয়ে দেখা হবে এবং প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফেরানো যেতে পারে বলে জানিয়েছে ইউনূস। এদিকে ভারতে থেকে ইউনূসের সরকারের বিরুদ্ধে নিশানা করতে ছাড়েননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ইউনূসকে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী বলেন হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস ইউনূস মুছে দিতে চান বলে তোপ দাগেন হাসিনা। উল্লেখ করা যেতে পারে, হাসিনা সরকারের পতনের পর থেকে তলানিতে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। ইউনূসের জামানায় বাংলাদেশের হিন্দু নিপীড়ন থেকে শুরু করে ভারত বিরোধী জিগির ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলে ভারতের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর দেশে। সম্প্রতি ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। অখণ্ড বাংলাদেশের পক্ষে সওয়াল তুলে শেষ পর্যন্ত চাপের মুখে সে পোস্ট মুছে দেন মাহফুজ। সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভারত থেকে হাসিনাকে ফেরাতে বিদেশ মন্ত্রকের কাছে চিঠি দিয়েছে তার মন্ত্রক। তার কথায় এই প্রক্রিয়া এখন চলছে। তিনি এও জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি মেনে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভব বলে মন্তব্য করেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। আগামী 1 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে প্রয়াত প্রাক্তন রাজস্বমন্ত্রী এনসি দেববর্মার প্রয়াণ দিবস উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত মন্ত্রীর সমাধিস্থলে মাল্যদান সহ আইপিএফটি দলের এসটি তেলিয়ামুড়া ডিভিশনের উদ্যোগে মুঙ্গিয়াকামির কমিউনিটি হলে কেন্দ্রীয়ভাবে এক শোক সভার আয়োজন করা হবে বলে মঙ্গলবার আইপিএফটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। 2018 সাল থেকে আইপিএফটি ও বিজেপি দলের জোট গঠনের যৌথ সিদ্ধান্ত বলে হাই লেভেল মডেলিটি কমিটির রিপোর্ট অনুযায়ী 125তম সংবিধান সংশোধনী 2019-এর মাধ্যমে বর্তমান টিটিএডিসি-কে আরও ক্ষমতা প্রদান করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল অর্থাৎ টিটিসিএ উন্নীতকরণের প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় 2019-এ পাশ করা হয়েছিল। এই মর্মে গত 22 ও 23 ডিসেম্বর আইপিএফটির প্রতিনিধি দল নিজেদের দাবি সনদ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ নেতৃত্বদের সঙ্গে আলোচনাক্রমে আগামী 2026 সালে টিটিএডিসির সাধারণ নির্বাচনের আগে পার্লামেন্টে অনুমোদন দেয়া এবং 2026-এর টিটিএডিসির নির্বাচনের পরিবর্তে টিটিসিএর প্রথম সাধারণ নির্বাচন করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বদের অনুরোধ জানানো হয়েছে বলে আইপিএফটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। আগামী 1 জানুয়ারি 2025 আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজস্বমন্ত্রী
স্বর্গীয় এন.সি. দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস পালনের জন্য আমরা আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সমস্ত ডিভিশন কমিটিগুলোকে নির্দেশ দিয়েছি। আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সদস্যগণ খোয়াইয়ের তেলেমুড়া মহাপ্রাণীপুর স্থিত স্বর্গীয় এন.সি. দেববর্মার সমাধিস্থলে গিয়ে আমরা মাল্যদান করব এবং মুঙ্গিয়া কামি স্থিত কমিউনিটি হল ঘরে এক কেন্দ্রীয় শোকসভায় মিলিত হব। 125তম সংবিধান সংশোধনী 2019-এর মাধ্যমে বর্তমান TTADC-কে আরও ক্ষমতা প্রদান করে যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল উন্নতিকরণ প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় 2019-এ পাস করা হয়েছিল, তা আগামী 2026 সালের TTADC সাধারণ নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়, যাহাতে আগামী 2026 সালের TTADC সাধারণ নির্বাচন পরিবর্তে TTADC-র প্রথম সাধারণ নির্বাচন করা যায়, তার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আইপিএফটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা অনুরোধ রেখেছি। এদিকে প্রয়াত প্রবীণ দলীয় নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা এলাকার 1 নম্বর ওয়ার্ডের প্রবীণ দলীয় নেতা ক্ষেত্রমোহন মজুমদার ছিলেন রাজ্যের প্রথম সিপিআইএম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী থাকার পর 90 বছর বয়সে মৃত্যু হয় তার। সমাজে যে সম্মান অর্জন করেছেন প্রবীণ এই সিপিআইএম নেতা, তা যেন কোনোভাবেই মলিন না হয়, তার জন্য মৃতের 2 পুত্রের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিন্তু ক্ষতির চিন্তা করতেন না, এটা হয়তো গ্রামের মানুষ মনে রাখবে এবং তিনি স্মরণে থাকবেন। তার ছেলেদের কাছেও বলে গেছি, বাবা যে শ্রদ্ধা এবং সম্মান অর্জন করেছিলেন মানুষের মধ্যে, এটা যাতে সুরক্ষিত হয়, ছেলেরা যাতে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সাংবাদিক বন্ধুগণ এবং প্রিন্ট মিডিয়া বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আজ মূলত দেশের পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি
আজও কি নিরূপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি, যুবক, তারা কোনো একটা কাজে, পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ, পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী, অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতে তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি, যুবক, তারা কোনো একটা কাজে, পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ, পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী, অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি, যুবক, তারা কোনো একটা কাজে, পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ, পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী, অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি, যুবক, তারা কোনো একটা কাজে, পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ, পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে
সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। যে স্যার কোনোখানে পাঠানো হইব এখান থেকে? এটা সম্পূর্ণ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। যে স্যার কোনোখানে পাঠানো হইব এখান থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। যে স্যার কোনোখানে পাঠানো হইব এখান থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। যে স্যার কোনোখানে পাঠানো হইব এখান থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা
তিন মাস 3.5 মাস হলো। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টে ডাক্তারের কাছে যেতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিং স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। যে স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টে ডাক্তারের কাছে যেতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। যে স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টে ডাক্তারের কাছে যেতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। যে স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি এখন অব্দি যেটা। স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকি তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টে ডাক্তারের কাছে যেতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা
পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশ ক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি। এখন অব্দি স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইছে, পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর কি। স্যার কোনোখানে পাঠানো হইব কেন থেকে? এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশ ক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি। এখন অব্দি যেটা স্যার আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস 3.5 মাস। তো সে এখন স্যার কি খাওয়াইতেছেন তারে? এখনই আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে হইতেছি। থ্যাংক ইউ স্যার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট।
গেস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য থমকে আছে ত্রিপুরার বিভিন্ন প্রকল্প, কিন্তু আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা। মঙ্গলবার হরিয়ানার এসজিটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার হরিয়ানার এসজিটি বিশ্ববিদ্যালয়ে সুশাসনের উপর আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হতে চলেছে ত্রিপুরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে থমকে আছে ত্রিপুরার বেশ কয়েকটি প্রকল্প বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে ত্রিপুরার উন্নয়নকে স্বচক্ষে দেখার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। इस बार बांग्लादेश का सिचुएशन के कारण स्टार्ट नहीं हो पाया। दूसरा हो गया रेल लाइन भी, रेलवे ट्रैक भी लग गया आखोड़ा तक, आगरतला तक आखोड़ा। अभी इट वाज अबाउट टू बी स्टार्टेड, लेकिन बांग्लादेश का सिचुएशन के कारण ये नहीं हो पाया, लेकिन होगा ये जरूर। और ये होने के बाद साउथ ईस्ट एशिया का ये गेटवे बनने वाला है, इतना मैं कह सकता हूँ। इस बार मुझे नहीं मालूम था, मैं जाके कह रहा है कि वहाँ पर भाषण में कह रहे थे कि पूरा नॉर्थ ईस्ट, ये जो रश्मि है, जो हमारा यूपी है, यूपी से 2 गुना बड़ा है। अब सोचिए 2 गुना बड़ा है पूरा नॉर्थ ईस्ट। तो इसलिए कह रहे हैं आने वाले दिन जो जीडीपी की बात कर रहे हैं हम लोग, तो जीडीपी का जो माने वहां से नॉर्थ ईस्ट से ही उसका आने वाला है ऊपर, वहां से स्टार्ट होने वाला है। तो वहां पर पोटेंशियल सभी हमारे प्रधानमंत्री जी देखे हैं और सोचे भी, और कुदरत ने इतना बढ़िया वहां पर दिया है, ब्लेसिंग किया है, बहुत लोगों को मालूम नहीं है। इतना सारा वहाँ टूरिस्ट स्पॉट से शुरू करके हर चीज वहाँ पर मौजूद है। मैं यहाँ पर जो आप लोग यहाँ मौजूद है, मैं आप लोगों को इन्वाइट करता हूँ, त्रिपुरा में आइए, देखिए त्रिपुरा को। और त्रिपुरा में शांति का वातावरण है, खास करके लॉ एंड ऑर्डर का सिचुएशन आप देखिएगा। ত্রিপুরাতে প্রতিস্থাপিত হয়েছে শান্তি। বর্তমানে বিনিয়োগকারীরা আসছেন রাজ্যে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। आज हम लोग ईज ऑफ डूइंग बिजनेस की बात करता हूँ, और कोई भी इन्वेस्टर, आजकल इतना इन्वेस्टर त्रिपुरा में आ रहे, 6 यूनिवर्सिटी प्राइवेट, 6 यूनिवर्सिटी त्रिपुरा में ऑलरेडी हो चुका है। हम लोग का सेंट्रल यूनिवर्सिटी है, ऐसे 3 मेडिकल कॉलेज है, और एक डेंटल कॉलेज। मैं जब आया हूँ वहाँ पर गवर्नमेंट डेंटल कॉलेज भी खुला है। इसके बाद आपका नर्सिंग कॉलेज भी खुल चुका हूँ, वहाँ पर फार्मेसी कॉलेज खुल चुका हूँ, आयुर्वेदिक कॉलेज खोलने का बात चल रहा है, होम्योपैथिक कॉलेज भी खोलने का बात चल रहा है। और कुछ दिन पहले हम लोग यहाँ त्रिपुरा में कभी सोचा भी नहीं था, वहाँ पर किडनी ट्रांसप्लांट 2 पेशेंट का अभी तक हो चुका है, और लिवर ट्रांसप्लांट का भी हम लोग सोच रहे हैं वहाँ त्रिपुरा में करना। सिर्फ ये भी नहीं है, 9 स्पेशलिस्ट सुपर स्पेशलिटी वहाँ पर हम लोग 10 विभाग में, हर जगह में, हर डिस्ट्रिक्ट में ट्रॉमा सेंटर हमने खुलाया वहाँ। और जहाँ तक एग्रीकल्चर का बात कीजिए, एजुकेशन का बात कीजिए, स्पोर्ट्स का बात कीजिए, हर जगह में। स्पोर्ट्स में तो हम लोग 7 जगह, सभी ऑलरेडी 7 जगह में हम लोग फुटबॉल, जो सिंथेटिक टर्फ फुटबॉल ग्राउंड वहाँ पर बनाया। और मैंने डेवलप किसको कहते हैं, ये हम अभी प्रधानमंत्री जिस तरह हम लोग को मार्गदर्शन किए, इस तरह हम लोग काम कर रहे हैं। और वहाँ का लॉ एंड ऑर्डर सिचुएशन के बारे में मैं बात कर रहा था। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, পর্যটন এবং পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রগুলি নিয়ে এদিন সম্মেলনে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় সরকারের এক্স ইস্ট পলিসির ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
তিনি আর বেঁচে নেই, তবে তার সৃষ্টির মধ্যে তিনি বেঁচে থাকবেন চিরকাল। তিনি হলেন ভারতীয় সিনেমার দেখভাল ব্যক্তিত্ব শ্যাম বেনেগাল। শিক্ষাগুরু হিসেবে ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতাদের মাঝে বেঁচে থাকবেন শ্যাম বেনেগাল। 85 বছর বয়সে পরলোক গমন করেছেন ভারতীয় সিনেমার এক দিকপাল ব্যক্তিত্ব শ্যাম বেনেগাল। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে সমান্তরাল ধারার সিনেমার ক্ষেত্রে একটি যুগ সৃষ্টি করেছিলেন শ্যাম বেনেগাল। ভারতীয় সমাজের জটিলতা, বাস্তবতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের গভীর চিত্র তুলে ধরেছিলেন তার চলচ্চিত্রের মাধ্যমে। 1939 সালের 14 ডিসেম্বর হায়দ্রাবাদে জন্ম নেওয়া শ্যাম বেনেগাল চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা থেকে একটি অসাধারণ যাত্রা শুরু করেন। টেলিভিশন এবং তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে 1970-এর দশকে ফিচার ফিল্ম নির্মাণের জগতে প্রবেশ করেন তিনি। 1974 সালে তার প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি অঙ্কুরো এক নতুন ধারার সিনেমার সূচনা করে, যেখানে মূল ধারার বলিউডের বানানো চলচ্চিত্রের তুলনায় আত্মপ্রকাশ করে বাস্তবধর্মী এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে। বেনেগালের কিছু অতি জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে নিশান্ত, মন্থন, ভূমিকা এবং কলিযুগ 1981। এসব কাজের প্রতিটিতেই দেখা যায় সমাজের নানান স্তরের মানুষ, তাদের সম্পর্ক এবং দ্বন্দ্বগুলিকে খুবই নিখুঁতভাবে চিত্রিত করছেন শ্যাম বেনেগাল। সমাজে অবহেলিত মানুষের কাহিনীর মধ্যে ভারতীয় সিনেমার একটি নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। তার কাজের জন্য বহু জাতীয় পুরস্কার লাভ করেছেন বেনেগাল, যার মধ্যে রয়েছে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ। তবে তার আসল মূল্যায়ন শুধু পুরস্কারে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষাগুরুর মতো কাজ করার পাশাপাশি নতুন চলচ্চিত্র বহু নতুন চলচ্চিত্র নির্মাতাদের প্রেরণা এবং ভারতীয় সিনেমার স্বাধীন এবং অর্থপূর্ণ চলচ্চিত্র নির্মাণের জন্য আন্দোলন সৃষ্টি করে গেছেন শ্যাম বেনেগাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফাঁকি দিলে এবার নিজেকেই পড়তে হবে ফাঁকে। বিজ্ঞপ্তি জারি করে অনেকটা এভাবেই নিজের ভোল বদল করল কেন্দ্রীয় সরকার। 2019 সালে যেখানে পাশ ফেল প্রথা উঠিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, অনেকটা চাপের মুখেই এবার পঞ্চম অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনল কেন্দ্র। আগামী শিক্ষাবর্ষ থেকে ফের পাশ ফেল প্রথা ফিরছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে। এবার বিজ্ঞপ্তি দিয়েই একথা জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে বিজ্ঞপ্তি অনুসারে ফেল করা পড়ুয়ার কাছে থাকবে সুযোগ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে অকৃতকার্য হওয়া পড়ুয়ার সামনে পরীক্ষায় বসার সুযোগ থাকবে দ্বিতীয়বার। 2 মাসের মধ্যে তার পরীক্ষা নিতে পারবে স্কুল। সেই পরীক্ষায় পাশ না করলে কি হবে ওই পড়ুয়ার ভবিষ্যৎ? কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট, দ্বিতীয়বারও ফেল করলে ওই পড়ুয়াকে উন্নীত করা হবে না পরবর্তী ক্লাসে। তবে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশিকা হলো, কোনো পড়ুয়াকে স্কুল থেকে বার করে দেওয়া যাবে না। ফেল করা পড়ুয়াকে বিশেষভাবে সাহায্য করতে হবে শিক্ষকদের। কোথায় খামতি খুঁজে বার করার দায়িত্ব শিক্ষকদেরই। মাত্র 5 বছর আগে দ্বিতীয়বার দিল্লির মসনদে বসে শিক্ষার অধিকার রক্ষার আইনে মোদী সরকারের সিদ্ধান্ত ছিল বুনিয়াদী শিক্ষাকে মজবুত করতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ফেল করানো চলবে না। কিন্তু 5 বছর পরে হঠাৎ ভোল বদল। সেই শিক্ষার অধিকারেই ফের ফিরিয়ে আনা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা। কেন এই ভোল বদল কেন্দ্রে, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। তথ্যবিজ্ঞ মহলের মতে গত 5 বছরে কেন্দ্রের পাশ ফেলের এই সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়েছে দেশের 16টি রাজ্য ও 2টি কেন্দ্র শাসিত অঞ্চল। তবে কেন্দ্রীয় সরকারের এই নীতি কার্যকর করেছিল ত্রিপুরাও। নিয়ম অনুযায়ী কেন্দ্রের এই আইন মানা হবে কি না তা নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্যগুলির উপর। কেন্দ্রের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000টিরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও। পাশ ফেল প্রথা উঠিয়ে দিয়ে এই পদক্ষেপ পড়ুয়াদের শেখার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সাফাই গিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই দ্বিমত পোষণ করে আসছেন শিক্ষাবিদদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চিঠি এসেছে বলে নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যে এই বিষয়ে
স্পষ্টীকরণ দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এদিকে বিচার প্রক্রিয়া শুরু করতেই শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে ভারতকে কূটনৈতিক পত্র লেখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসিনাকে ফেরাতে চেয়ে এর আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রককে চিঠি লিখে আর্জি জানিয়েছিল সে দেশের স্বরাষ্ট্র দপ্তর। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন সে কথা। এরপরই বাংলাদেশের সরকারের তরফে ভারতে এলো কূটনৈতিক চিঠি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফেরানো যেতে পারে বলে জানান জাহাঙ্গীর আলম। কূটনৈতিক পত্রে হাসিনাকে ফেরত চাওয়ার বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ করা যেতে পারে, কোটা বিরোধী আন্দোলন ক্রমশ সরকার বিরোধী ও ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। হাসিনা সহ আওয়ামী লীগের সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। বিপদ বাড়িয়ে রবিবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। গণহত্যার অপরাধের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হতে হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে বার্তা দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। হাসিনার 15 বছরের শাসনকালে মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধ খতিয়ে দেখা হবে এবং প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফেরানো যেতে পারে বলে জানিয়েছে ইউনূস। এদিকে ভারতে থেকে ইউনূসের সরকারের বিরুদ্ধে নিশানা করতে ছাড়েননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ইউনূসকে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী বলেন হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস ইউনূস মুছে দিতে চান বলে তোপ দাগেন হাসিনা। উল্লেখ করা যেতে পারে, হাসিনা সরকারের পতনের পর থেকেই তলানিতে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। ইউনূসের জামানায় বাংলাদেশের হিন্দু নিপীড়ন থেকে শুরু করে ভারত বিরোধী জিগির ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলে ভারতের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর দেশে। সম্প্রতি ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। অখণ্ড বাংলাদেশের পক্ষে সওয়াল তুলে শেষ পর্যন্ত চাপের মুখে সে পোস্ট মুছে মাহফুজ। সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভারত থেকে হাসিনাকে ফেরাতে বিদেশ মন্ত্রকের কাছে চিঠি দিয়েছে তার মন্ত্রক। তার কথায় এই প্রক্রিয়া এখন চলছে। তিনি এও জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি মেনে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। আগামী 1 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে প্রয়াত প্রাক্তন রাজস্বমন্ত্রী এনসি দেববর্মার প্রয়াণ দিবস উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত মন্ত্রীর সমাধিস্থলে মাল্যদান সহ আইপিএফটি দলের এসছে তেলিয়ামুড়া ডিভিশনের উদ্যোগে মুঙ্গিয়াকামির কমিউনিটি হলে কেন্দ্রীয়ভাবে এক শোক সভার আয়োজন করা হবে বলে মঙ্গলবার আইপিএফটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। 2018 সাল থেকে আইপিএফটি ও বিজেপি দলের জোট গঠনের যৌথ সিদ্ধান্ত বলে হাই লেভেল মডেলিটি কমিটির রিপোর্ট অনুযায়ী 125তম সংবিধান সংশোধনী 2019-এর মাধ্যমে বর্তমান টিটিএডিসি কে আরো ক্ষমতা প্রদান করে টেরিটোরিয়াল কাউন্সিল অর্থাৎ টিটিসি এর উন্নীতকরণের প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় 2019-এ পাশ করা হয়েছিল। এই মর্মে গত 22 ও 23 ডিসেম্বর আইপিএফটির প্রতিনিধি দল নিজেদের দাবি সনদ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ নেতৃত্বদের সঙ্গে আলোচনাক্রমে আগামী 2026 সালে টিটিএডিসির সাধারণ নির্বাচনের আগে পার্লামেন্টে অনুমোদন দেয়া এবং 2026-এর টিটিএডিসি এর নির্বাচনের পরিবর্তে টিটিসি এর প্রথম সাধারণ নির্বাচন করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বদের অনুরোধ জানানো হয়েছে বলে আইপিএফটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। আগামী 1 জানুয়ারি 2025 আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজস্বমন্ত্রী স্বর্গীয় এনসি দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস পালনের জন্য আমরা আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সমস্ত ডিভিশন কমিটিগুলোকে নির্দেশ দিয়েছি। আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সদস্যগণ খোয়াইয়ের তেলেমুড়া মহাপ্রাণীপুর স্থিত স্বর্গীয় এনসি দেববর্মার সমাধিস্থলে গিয়ে আমরা মাল্যদান করব এবং মুঙ্গিয়া
কামি স্থিত কমিউনিটি হল করে এক কেন্দ্রীয় শোকসভায় মিলিত হব। 125তম সংবিধান সংশোধনী 2019-এর মাধ্যমে বর্তমান তৃতীয় ডিসিকে আরও ক্ষমতা প্রদান করে যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল এ উন্নতিকরণ প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় 2019-এ পাস করা হয়েছিল, তাহা আগামী 2026 সালের তৃতীয় ডিসির সাধারণ নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়, যাহাতে আগামী 2026 সালের তৃতীয় ডিসির সাধারণ নির্বাচন পরিবর্তে তৃতীয় ডিসির প্রথম সাধারণ নির্বাচন করা যায়, তার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আইপিএফটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা অনুরোধ রেখেছি। এদিকে প্রয়াত প্রবীণ দলীয় নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা এলাকার 1 নম্বর ওয়ার্ডের প্রবীণ দলীয় নেতা ক্ষেত্রমোহন মজুমদার ছিলেন রাজ্যের প্রথম সিপিআইএম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী থাকার পর 90 বছর বয়সে মৃত্যু হয় তার। সমাজে যে সম্মান অর্জন করেছেন প্রবীণ এই সিপিআইএম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিন্তু ক্ষতির চিন্তা করতেন না, এটা হয়তো গ্রামের মানুষ মনে রাখবে এবং তিনি স্মরণে থাকবেন। তার ছেলেদের কাছেও বলে গেছি, বাবা যে শ্রদ্ধা এবং সম্মান অর্জন করেছিলেন মানুষের মধ্যে, এটা যাতে সুরক্ষিত হয়, ছেলেরা যাতে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।